আইডেন্টিটি। এটা একটা সিরিয়াল কিলারের স্টোরি যার কোনো পরিচয় নেই। এখন যার কোনো নির্দিষ্ট পরিচয় নেই তাকে আপনি খুনিও বা কি করে বলবেন? জেমস ম্যানগোল্ড পরিচালিত 2003-এর একটা দুর্দান্ত থ্রিলার মিস্ট্রি সিনেমা এটা। এছাড়াও জেমস ম্যানগোল্ডের অন্যান্য সিনেমাগুলো আপনারা চেক আউট করতে পারেন, যেটার মধ্যে সব থেকে পছন্দের হচ্ছে আমার লোগান। এছাড়াও 2024-এ কমপ্লিট আননোন সিনেমাটা তো একদম অস্কারের দৌড়ে ছিল, এবং আরো অনেক সিনেমা যেগুলো আপনারা ডেফিনেটলি চেক আউট করেছেন। সিনেমাটা আগাথা ক্রিস্টির 1939 সালের দুটো নোভেল থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। সো গেস করেই নিতে পারছেন যে এখানে থ্রিল মিস্ট্রি একদম ভরে ভরে রয়েছে। তো শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি আইডেন্টিটি সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে একজন ডাক্তার, একজন সাইকিয়াট্রিক যার নাম হচ্ছে ডক্টর মালিক, সে তার পেশেন্টের একটা রিপোর্ট পড়ছে। তার পেশেন্টের নাম হচ্ছে ম্যালকম রিভার্স, যে 1998 সালের মে মাসের 10 তারিখে লেকওয়ার্থ অ্যাপার্টমেন্টে প্রায় 6টা মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে ছুরি দিয়ে কুপিয়ে। ম্যালকম একটা মানসিক রোগী এবং ডক্টর মালিক তার রেকর্ডিংগুলো শুনে বোঝার চেষ্টা করছে যে তার আসল রোগটাই বা কি, সে কি আদৌ এই খুনটার জন্য দায়ী। বিকজ ম্যালকমের কথাগুলো তো শুনে মনে হচ্ছিল যে সে নিজের মধ্যে নেই। ডক্টর মালিক তার ডায়েরিগুলো ঘেটে ঘেটে দেখছে, যেখানে অদ্ভুত কিছু ছবি রয়েছে। ম্যালকমের মায়ের ব্যাপারেও আমরা জানতে পারি যে ছোটবেলাতে ম্যালকমকে একটা মোটেলের সামনে রেখে দিয়ে চলে গিয়েছিল। তারপর থেকেই অনাথ আশ্রমে সে বড় হয়। তার মা খুব অ্যাবিউসিভ ছিল, তাকে খুব পেটাতো। সো বলতে গেলে ছোটবেলাটা তার খুবই খারাপ ছিল, এবং পরবর্তীকালে ম্যালকম এরকম একটা ভয়ঙ্কর কাজ করে। তবে ডক্টর মালিক এইটা প্রমাণ করার চেষ্টা করছে যে ম্যালকম বুঝে শুনে এই কাজটা করেনি, সে একটা মানসিক রোগী। এবং যেমনটা আমরা জানি যে পাগলদের মৃত্যুদণ্ড বা শাস্তি হয় না, তাদের চিকিৎসা হয়। আর এটা শুনতে পেয়েই তো অন্যান্য অফিসার, উকিলরা একেবারে ক্ষেপে গেছে যে এই ক্রিমিনালটা কিভাবে বেঁচে গেল। আজ মধ্যরাতেই তার আবার একটা হেয়ারিং হবে, যেখানে সেই ডাক্তার উকিলের সামনে প্রমাণ করার চেষ্টা করবে যে সেই খুনিটা সে একটা মানসিক রোগী, সে ইচ্ছে করে এই কাজগুলো করেনি। যে জিনিসগুলো এই মানুষগুলো মেনে নিতে পারছে না, আর মেনে না নেওয়াটাই স্বাভাবিক। সো তারপর আমরা একটা মোটেলের সিন দেখতে পারি। সেদিন রাতে চরম ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর এখান থেকে যত কনফিউশন শুরু হয়। তো রিকোয়েস্ট করবো যে এবার একটু মন দিয়ে শুনবেন। সেই মোটেলের যে কেয়ারটেকার রয়েছে ল্যারি ওয়াশিংটন, রাতের বেলা একদম বিন্দাস ড্রিঙ্কস করছে এবং টিভি দেখছে। রাতে কোনো গেস্ট নেই, কোনো চাপও নেই, আরামসে সে রয়েছে। তবে সেই মুহূর্তে দরজায় একজন মানুষ তার আহত স্ত্রীকে নিয়ে চলে আসে, যার সাহায্য প্রয়োজন। একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তবে অ্যাকচুয়ালি কি ঘটেছিল চলুন কিছুটা সময় আগে যাওয়া যাক। জর্জ নামক একজন মানুষ গাড়ি চালাচ্ছে, সাথে রয়েছে অ্যালিস, তার স্ত্রী এবং তাদের বাচ্চা যার নাম হচ্ছে টিমি। যেতে যেতে আচমকা তাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। জর্জ বাইরে বেরিয়ে লক্ষ্য করে যে একটা জুতোর হিল এতটা ধারালো যেটা রাস্তায় পড়েছিল, এবং সেটাতেই গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। তবে মাঝ রাস্তায় একটা সিঙ্গেল জুতো এরমভাবে পড়েই বা কেন আছে? তো চলুন এবার আরো কিছুটা আগে যাওয়া যাক। প্যারিস নেভাডা নামক একটা মেয়েকে দেখতে পাই, যে বেসিক্যালি একটা হুকার, টাকার বিনিময়ে নানান কাজ করে। একটা মানুষকে পটিয়ে তার টাকা পয়সা জিনিসপত্র লুটে বিন্দাস গাড়ি নিয়ে সেখান থেকে বেরোচ্ছিল। একটা লাইটার সে চুরি করেছিল, এবং গাড়ি চালাতে চালাতে ব্যাগ থেকে সেই লাইটারটা বার করার সময় প্রচন্ড হাওয়াতে তার জামা কাপড় এবং সেই জুতো সেখান থেকে উড়ে বেরিয়ে যায়, এবং সেটা রাস্তায় গিয়ে পড়ে। এবং সেই একটা জুতোতেই জর্জের গাড়ির টায়ারটা পাংচার হয়েছে। জর্জ একটু ভীতু টাইপের, খুবই নার্ভাস থাকে, তবে সে তার পরিবারকে খুবই ভালোবাসে। সে তার গাড়ির টায়ারটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। সেই মুহূর্তে তার স্ত্রী অর্থাৎ অ্যালিস ইয়র্ক, যার নাম, সে বাইরে বেরিয়েছে। সেই মুহূর্তে চরম বৃষ্টি হচ্ছিল, এবং আচমকা আর একটা গাড়ি এসে অ্যালিসকে গিয়ে ধাক্কা মারে, যে ধাক্কায় অ্যালিস গুরুতর আহত হয়। তবে অ্যাক্সিডেন্টটা হলোই বা কি করে? এডি ডেকোটা নামক একজন মানুষ একটা গাড়ি চালাচ্ছিল। গাড়ির পিছনে বসে রয়েছে একজন সেলিব্রিটি যার নাম হচ্ছে ক্যারোলিন সুজান। সেই ক্যারোলিন এডকে খুব জ্বালাতন করে যাচ্ছে। ফোনে কথা বলতে বলতে তার ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। সেই কারণে সে এডকে বলে যে ব্যাগ থেকে আর একটা স্পেয়ার ব্যাটারি বার করে দিতে। এড তো গাড়ি চালাচ্ছিল, অন্যদিকে ক্যারোলিন বারবার তাকে রিকোয়েস্ট করাতে এড সেই ব্যাগ থেকে ব্যাটারিটা বার করতে যায়। আর তখনই রাস্তা থেকে তার চোখটা সরে যায় এবং সেই দুর্ঘটনা ঘটে। অর্থাৎ সে সরাসরি অ্যালিসকে গিয়ে ধাক্কা মারে। সেই দুর্ঘটনায় অ্যালিস গুরুতর আহত রয়েছে। পার্শ্ববর্তী সেই মোটেলে তাকে নিয়ে যাওয়া হয়, যে সিনটা একটু আগে আমরা দেখলাম। তবে অ্যালিসের খুব শীঘ্রই মেডিকেল অ্যাটেনশন প্রয়োজন, কিন্তু ফোনে সিগন্যাল নেই, এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। সেই কারণে এড তার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে নিকটবর্তী হসপিটাল থেকে সাহায্য আনার জন্য। তবে তাতেও কোনো লাভ হয়নি, কারণ চরম ঝড় বৃষ্টিতে রাস্তায় জল জমে গেছে, রাস্তা পুরো ব্লক। তবে সেই রাস্তা এড একা ফেসে নয়, আর একটা মেয়েও রয়েছে যার নাম হচ্ছে প্যারিস, মনে আছে, যার জুতোর কারণেই জর্জের গাড়ির টায়ার পাংচার হয়েছিল। তার গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে, তো এড তাকে সাহায্য করে, তার গাড়িতে লিফট দেয়। এড তো যাচ্ছে সেই হসপিটালের উদ্দেশ্যে, তবে রাস্তা যে বন্ধ, এবং আর একটা কাপলও ফেসে রয়েছে। একটা নিউলি ওয়েড কাপল, রিসেন্টলি তারা বিয়ে করেছে, লু এবং গ্রিনি। তারা বুঝতে পারে যে এই রাস্তায় তারা গাড়িতে ক্রস করতে পারবে না, সেই কারণে তারা একত্রে সেই মোটেলে ফিরে যায়।
সে মোটেলে যে কেয়ারটেকার ছিল যার নাম হচ্ছে ল্যারি, সে একদমই খুশি না যে এতগুলো মানুষ রাতে বেলা এসে তাকে ডিস্টার্ব করছে, তবে তার কিছু করারও তো নেই। উপরন্তু প্যারিসকে দেখে সে একটু ক্ষেপে যায়। প্যারিস হচ্ছে যেহেতু একটা হুকার, একটা প্রস্টিটিউট, এবং এই টাইপের মেয়েদের সে পছন্দ করে না একদমই। এবং তার কিছু সময় পরে আরো দুটো মানুষ সেখানে চলে আসে। একজন পুলিশ একটা ক্রিমিনালকে নিয়ে যাচ্ছিল একটা স্টেশনে, তারাও এই ঝড় বৃষ্টির মধ্যে ফেসে গেছে, তো তাদেরও সেই মোটেলে আশ্রয় নিতে হবে। সেখানে রয়েছে অফিসার রোডস এবং সেই ক্রিমিনালটা একজন হত্যাকারী যার নাম হচ্ছে রবার্ট। সো প্রত্যেকেই আলাদা আলাদা রুম নিয়ে সেই মোটেলে চলে গেছে। অন্যদিকে জর্জের স্ত্রী অর্থাৎ অ্যালিস, যে আহত ছিল সেই অ্যাক্সিডেন্টে, তার তো চিকিৎসা প্রয়োজন, কিছু তো করার নেই, না পাওয়া যাচ্ছে ডাক্তার, ফোনের সিগন্যাল নেই, এমনকি সে পুলিশ অফিসারের সেই রেডিওটা ট্রাই করে, সেটাতেও সিগন্যাল পাওয়া যাচ্ছে না। সেই কারণে এড সেই মোটেল থেকে কিছু সুই সুতো জোগাড় করে অ্যালিসের সেই ক্ষতস্থানটা স্টিচ করে দেয়, সেলাই করে দেয়, যাতে রক্তক্ষরণটা অ্যাটলিস্ট বন্ধ হয়। সো মোটামুটি সবার গল্প তো জেনে গেলেন, সেই স্থানে কোন কোন চরিত্র রয়েছে সেটাও আপনারা জেনে গেছেন। তবে যে নতুন পুলিশ অফিসারটা সেখানে এসেছে না, তার চোখ মুখের কায়দা, তার কথা বলার ধরন, বিশেষ করে প্যারিস নামক মেয়েটার সাথে সে যেভাবে কথা বলছিল, সেটাকে একটা পুলিশের পার্সোনালিটি তো একদমই মনে হচ্ছিল না। সে তার সাথে থাকা সেই ক্রিমিনালটাকে একটা বাথরুমে, একটা ওয়াশরুমে আটকে রেখেছিল, যে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। অন্যদিকে সেই পুলিশ অফিসারটা একটা গেঞ্জি পরেছিল, যে গেঞ্জির পিছন সাইডটা, ব্যাক সাইডে একটা ছেঁড়া ক্ষতর দাগ রয়েছে, মানে এক টাইপের ফুটো। যাই হোক, এর রহস্য পরে উদ্ঘাটন হবে। অন্যদিকে এই মানুষগুলোর মধ্যে তো একজন সেলিব্রিটি রয়েছে না, যে একটা সময় বহু সিনেমাতেও কাজ করেছে, অর্থাৎ সেই ক্যারোলাইন সুজান। সে তার ফোনটা নিয়ে কারোর সাথে কথা বলার চেষ্টা করছে এবং আচমকা সিগন্যালের সমস্যা হয়। তো সে সিগন্যাল খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে যায়। সেই সিগন্যালের বার খোঁজার জন্য অন্ধের মতন সে চলছে, এবং কে জানতো যে সেই সিগন্যালটার বারের মতন তার মৃত্যু তার কাছে চলে এসেছে। এড শুয়েছিল তার রুমে, আচমকা সে একটা আওয়াজ পায়, সে বাইরে বেরোয় এবং চলতে চলতে লন্ড্রিতে চলে যায়। সে দেখে যে ওয়াশিং মেশিনগুলো চলছে, এবং তারপরেই সে লক্ষ্য করে যে একটা ওয়াশিং মেশিনের মধ্যে একটা মানুষের মাথা রয়েছে, যেটা হচ্ছে সেই ক্যারোলিন নামক সেই মেয়েটার, সেই সেলিব্রিটি। কে হত্যা করেছে তাকে? প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে শকড। তাদের সন্দেহ একজনের উপরেই যায়, এবং তারা যখন লক্ষ্য করে যে সেই ক্রিমিনালটা ঠিকঠাক আছে নাকি, তারা লক্ষ্য করে যে সেই হত্যাকারী বা সেই ক্রিমিনালটা যাকে একটা ওয়াশরুমে বেঁধে রাখা হয়েছিল, সে পালিয়ে গেছে। আর স্বাভাবিকভাবেই প্রথম আঙ্গুলটা তার উপরেই উঠবে যে সেই হত্যাকারী হয়তো হত্যাটা করেছে। একই সাথে সেই ডাক্তার, সেই পুলিশ এবং সেই উকিলদের একটা হিয়ারিং হয়েছে, মনে আছে তো? ম্যালকম রিভার্স নামক একজন মানুষ রয়েছে যে নাকি 6টা খুন করেছে, তবে তার ডাক্তার মনে করে যে সে একটা মানসিক রোগী এবং ইচ্ছে করে এই কাজটা করেননি, এবং অবশ্যই তার পুনর্বিচার হওয়া প্রয়োজন। তো সেখানে সেই ডাক্তার প্রমাণ করার চেষ্টা করবে যে কেন ম্যালকমকে মৃত্যুদণ্ড না দিয়ে তার ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করা হোক। এই দুটো জিনিস কিন্তু একই সাথে এই রাতের বেলা ঘটছে। তো চলুন সেই মোটেলের গল্পে আবার যাওয়া যাক। প্রত্যেকে খুবই নার্ভাস যে একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার মাথা পাওয়া গেছে কিন্তু তার বডি পাওয়া যায়নি। অন্যদিকে এড জানে যে সে আগে একজন পুলিশ ছিল, একজন প্রাক্তন পুলিশ, তো ইনভেস্টিগেশন সে জানে কিভাবে সবকিছু করতে হবে। সে এবং অফিসার রোডস তারা দুজন মিলে সেই ক্রিমিনালটাকে খোঁজা শুরু করে, যেখানে অন্য মানুষগুলোকে একটা ঘরের মধ্যেই বিশ্রাম নিতে বলা হয়, তারা যাতে মাথা ঠান্ডা করে একসাথে থাকে। কিন্তু সেই যে নতুন কাপল লিউ এবং গুইনি, তাদের মধ্যে কিছু একটা ঝামেলা রয়েছে। মেয়েটা তখন সেই স্থান থেকে বেরিয়ে দৌড়ে তার নিজের ঘরে চলে যায়, এবং ছেলেটা তাকে মানানোর চেষ্টা করে। ব্যাপারটা হচ্ছে ছেলেটার চরিত্র খারাপ। প্রথম থেকেই সে প্যারিস নামক সেই হুকারটার সাথে একটু ফ্লার্টিং করার চেষ্টা করে, যেটা যিনি লক্ষ্য করতে পেরেছে। দ্বিতীয়ত, প্যারিসই হচ্ছে সেই মেয়েটা, সেই হুকার যার সাথে সেই ছেলেটা চিট করেছিল জিনির উপরে। জিনির একটা ফ্রেন্ড তাকে বলে দিয়েছিল এটা, তো সেই ব্যাপারটা নিয়ে সে আপসেট। নিজেকে সে একটা ওয়াশরুমে বন্ধ করে কান্নাকাটি করা শুরু করে। অন্যদিকে ছেলেটা তাকে দরজা খুলতে বলে বারবার। কিছু সময় পরেই সবকিছু শান্ত হয়ে যাওয়াতে তার মনে একটু সন্দেহ হয়, এবং সে বাইরে বেরোয় এবং একটা ছায়া লক্ষ্য করতে পারে যে একজন মানুষের হাতে একটা ছুরি রয়েছে। যিনি ভয়তে দরজাটা আবারও বন্ধ করে দেয়, তবে সেই খুনি দরজাটা খোলার চেষ্টা করে। সেই কারণে যিনি জানলা থেকে বাইরে বেরিয়ে যায় এবং সবাইকে ডাকে সাহায্যের জন্য। সবাই একত্রিত হয়, তবে ততক্ষণে অনেক লেট হয়ে গেছিল। তার যে বয়ফ্রেন্ড রয়েছে অর্থাৎ লোকে কেউ ছুরি মেরে নৃশংসভাবে হত্যা করেছে। স্বাভাবিকভাবেই দোষটা তো সেই খুনিটার উপরেই পড়বে যে পালিয়ে গেছে, তবে তাকে আমরা দেখতে পাই যে সে যেন অন্য একটা স্থানে রয়েছে। সে পালিয়ে তো গেছিল অনেক আগেই, এবং নানান বন বাদার পাহাড় পেরোনোর পর ঘুরে ফিরে সে সেই মোটেলের কাছেই চলে এসেছে। ব্যাপারটা দেখে সে একদম শক, মানে যে স্থানটা ত্যাগ করে আপনি পালানোর চেষ্টা করছেন, ঘুরে ফিরে আপনি সেখানেই চলে এসেছেন, যেন একটা মেজ এটা। আর কি কিছু সময় পরেই অফিসার রোডস এবং এডের হাতে সে ধরা পড়ে যায়। তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়, এবং সেই মোটেলের যে কেয়ারটেকার রয়েছে তার উপর দায়িত্ব পড়ে যে এই মানুষটাকে একটু দেখাশোনা করতে, যাতে এবার সে পালিয়ে না যায়। অন্যদিকে অ্যালিস, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে আহত ছিল, তার হুঁশ এসেছে এবং এখন সে একটু বেটার ফিল করছে। তবে এরই মধ্যে কিছু স্ট্রেঞ্জ, কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে এখানে। প্রথমে যে মহিলাটাকে হত্যা করা হয়েছিল, তার মাথার কাছে একটা চাবি পাওয়া গেছে, যেটাতে 10 লেখা রয়েছে, অর্থাৎ 10 নম্বর রুমের চাবি সেটা।
সেকেন্ড যে ছেলেটাকে খুন করা হয়েছিল, যার নাম ছিল লিউ, তার কাছ থেকেও আরেকটা রুমের চাবি পাওয়া গেছে যেটাতে 9 লেখা ছিল। অন্যদিকে যে ক্রিমিনালটাকে তারা বেঁধে রেখেছিল এবং ল্যারির উপর দায়িত্ব পড়েছিল তার উপর নজর রাখতে, সে বারবার ল্যারিকে বলছিল যে ফ্রিজারের মধ্যে তুমি কি লুকিয়ে রেখেছো। আর কিছু সময় পরেই সেই ক্রিমিনালটাকে আমরা দেখি যাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। ল্যারির কাছে যে বেসবল ব্যাটটা ছিল সেটা সেই ক্রিমিনালটার মুখের মধ্যে কেউ ঢুকিয়ে দিয়েছে এবং স্বাভাবিকভাবেই দোষটা ল্যারির উপরেই পড়েছে যে তার কাছে এই ব্যাটটা ছিল এবং এই ক্রিমিনালটাকে দেখাশোনার দায়িত্ব তো তার উপরেই দেওয়া হয়েছিল, মানে সেই তো এখানে ছিল। তো অবভিয়াসলি হত্যাটা ল্যারি ছাড়া আর কেই বা করতে পারে। এবং সেই ক্রিমিনালটারও মৃতদেহর কাছে আবারও আরেকটা চাবি পাওয়া যায় যেটাতে 8 লেখা রয়েছে 8। যাই হোক, ল্যারি জানা যে সে নির্দোষ, সেই খুনটা করেনি, তবে তার কথা তো কেউ শুনবে না। সেই কারণে সে প্যারিস নামক সেই মেয়েটার গলায় ছুরি ধরে ভয় দেখাতে থাকে, সে এখান থেকে পালাতে চায়। আসলে ল্যারি এই স্থানে কোনো কাজই করে না, সে জাস্ট এখানে লুকিয়ে ছিল, তবে এই খুনগুলো সে করেনি। তো সেখানে একটু ধস্তাধস্তির দরুন সেই ফ্রিজারটা ফাইনালি ওপেন হয়ে যায়, যেখান থেকে একটা ডেড বডি বেরিয়ে আসে। বডিটা ঠান্ডায় তো একদম জমে গেছে, আর স্বাভাবিকভাবেই আবারও দোষ ল্যারির উপরেই পড়বে। সে বুঝে গেছে যে তার কথা তো কেউ বিশ্বাস করবে না, তাকে সেখান থেকে পালাতেই হবে। সে একটা গাড়ি নিয়ে চুপচাপ সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখন তার গাড়ির সামনে সেই ছোট বাচ্চাটা চলে আসে যার নাম হচ্ছে টিমি, এবং তাকে বাঁচানোর জন্য তার পিতা মাঝখানে চলে আসে এবং ল্যারি ভুলবশত সেই জর্জকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে জর্জ মারা যায় সেখানেই। অন্যদিকে সেই রাতে একই সময়তে সেই হত্যাকারী ম্যালকম রিভার্সের হিয়ারিং চলছে যে সত্যি কি তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে কিনা। একজন বিচারক তো সেই ইনসেনিটি প্লিটাকে খারিজ করে দিয়েছে, অর্থাৎ সে যে মানসিক রোগী সেটা মানতে নারাজ। তবে একই সাথে 1986 সালে স্থাপিত হওয়া আইন অনুযায়ী একটা মানুষকে আপনি ততক্ষণ না মৃত্যুদণ্ড দিতে পারবেন না যতক্ষণ না সে তার শাস্তির কারণটা জানতে পারে। ম্যালকমের উপরে এতগুলো হত্যার চার্জ তো পড়েছে, তবে সে তো জানেই না যে তাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তার যে ডায়েরিটা পাওয়া গেছে তাতে ভিন্ন ভিন্ন হ্যান্ডরাইটিং এবং ভিন্ন ভিন্ন পয়েন্ট অফ ভিউতে জিনিস লেখা রয়েছে, যেন কিছু আলাদা আলাদা মানুষেরা মিলে সেই ডায়েরিটা লিখেছে। ডক্টর মালিক জানায় যে এই রোগটাকে বলা হয় ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, বা যেটাকে আমরা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারও বলে থাকি। অর্থাৎ একটা মানুষের শরীরের মধ্যেই আলাদা আলাদা মানুষ, তারা আলাদা আলাদা পার্সোনালিটি বিরাজ করছে। যাই হোক, ম্যালকমকেও সেখানে আনা হয়, সব বিচারক উকিলদের সামনেই তাকে নানান প্রশ্ন করা হবে। অন্যদিকে সেই মোটেলে যাওয়া যায়, সেখানেও তো বড় কাণ্ড ঘটেছে, একটার পর একটা খুন, এবং সেই খুনের দায়গুলো তো ল্যারি নামক সেই কেয়ারটেকারের উপরে পড়েছে। সে বেচারা জানায় যে সে যখন এই মোটেলে এসেছিল তখন এই স্থানের যে আগের কেয়ারটেকার ছিল সে অলরেডি মারা গিয়েছিল, সেই কারণেই তার মৃতদেহটা সে ফ্রিজারে ঢুকিয়ে দিয়েছিল যাতে তার শরীরটা নষ্ট না হয়। এখানে সে একটু বিন্দাস চিল মারছিল, জিনিসপত্র লুটে পুটে তার এখান থেকে পালিয়ে যাওয়ারই প্ল্যান ছিল। তবে বেচারা অন্যান্য মানুষগুলোর মতন সেও এখানে ফেসে গেছে, তবে তার কথা অনেকে বিশ্বাস করছে না, আবার অনেকে বিশ্বাস করছে। অফিসার রোডস তো মনে করে যে ল্যারি সবাইকে খুন করেছে, সেই কারণে ল্যারিকে সেখানে আটকে রাখা হয়েছে এবং অন্যান্য মানুষেরাও কোথাও আলাদা আলাদা থাকবে না, সবাই একই ঘরে একসাথে থাকবে যাতে আসল সত্যটা জানা যেতে পারে যে খুনটা আসলেই বা কে করছে। সেই ঘরের মধ্যে প্রত্যেকে বসে একে অপরকে চেনার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে যে তারা কোথায় থাকে, এবং সেখানে আমরা দেখতে পারি বহু কোইন্সিডেন্স রয়েছে যে তাদের মধ্যে বহু মানুষ তারা একই স্থান থেকে এসেছে। যাই হোক, সেই ছোট বাচ্চা ছেলেটা যার নাম হচ্ছে টিমি, সে দেখলাম আচমকা কোথাও চলে যায়, সম্ভবত তার মায়ের কাছে চলে যায়, এবং কিছু সময় পরেই আমরা দেখি যে তার মা অর্থাৎ অ্যালিস, যাকে একটু আগে মনে হচ্ছিল যে সে সুস্থ হয়ে গেছে, সে মারা গেছে। যদিও তার মৃত্যুটাকে তো একটা অ্যাক্সিডেন্টই ধরা হবে, তবে তার মৃতদেহটার সামনেও ঠিক সেই সেম চাবি পাওয়া গেছে যেটাতে 6 লেখা রয়েছে। যদিও এতক্ষণ 10, 9, 8 পাওয়া গেছে এবং এবার 6 পাওয়া গেছে, তো মাঝখানে 7 কোথায় গেল? তখন তারা চলে যায় জর্জের মৃতদেহটার কাছে, যে একটু আগে ল্যারির সেই গাড়ির ধাক্কায় মারা গেছিল, তার সামনেও সেই চাবিটা রয়েছে যেটাতে 7 লেখা রয়েছে। তারা এতক্ষণ ভাবছিল যে সেই খুনি প্রত্যেকটা খুন করে করে এখানে একটা কাউন্টডাউন করছে, অর্থাৎ প্রথম জনকে মেরে 10, তারপরের জনকে 9, তারপরের জনকে 8, অর্থাৎ হত্যা করে করে সেখানে কাউন্টডাউন করছে, মানুষদের ভয় দেখানোর চেষ্টা করছে। তবে অ্যালিস এবং জর্জ তাদেরটা তো হত্যা না, এটাকে তো আমরা অ্যাক্সিডেন্ট বলতে পারি। তাহলে এখানে এই নাম্বারগুলো কি করছে? ল্যারিকে তো বেঁধে রাখা হয়েছে, তাহলে মৃতদেহগুলোর পাশে নাম্বারগুলো কে রাখলো? ল্যারি যখন এই কাজটা করেনি তাহলে করছেটাই বা কে আসলে? এড তখন বুঝে যায় যে এবার তো ব্যাপার সবকিছু একদম হাতের বাইরে চলে গেছে। সে প্যারিসকে বলে যে জেনি এবং সেই বাচ্চা ছেলেটা অর্থাৎ টিমিকে নিয়ে গাড়িতে করে এখান থেকে বেরিয়ে যেতে, তবেই তারা নিরাপদ অন্তত থাকবে। কিন্তু সেটাও তো আর সম্ভব হয় না। তারা গাড়িটা নিয়ে বেরোতেই যাবে, সেই মুহূর্তে আচমকা গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। সেই বিস্ফোরণে সম্পূর্ণ গাড়ি তো ধ্বংস হয়ে গেছে, তবে একজনেরও মৃতদেহ সেখানে পাওয়া যায়নি। অনেকে তো মনে করছে যে প্রচন্ড গরমে হয়তো বডি পুড়ে গেছে, তবে শরীরের টুকরো তো পাওয়া যেত, একদম উধাও হয়ে যাওয়া তো সম্ভব না। তবে অদ্ভুত ঘটনাটা শুধু এই গাড়িতে ঘটেনি, এতক্ষণ বাকি যে মানুষগুলো মারা গিয়েছিল তাদের প্রত্যেকের মৃতদেহ জাস্ট গায়েব হয়ে গেছে।
আর এইসব অদ্ভুত জিনিস দেখলে কারই বানা মাথা খারাপ হয়। আর তারপরেই তারা ডিসকভার করে যে সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষেরই জন্মদিন ঠিক একই দিনে, অর্থাৎ মে মাসের 10 তারিখে। কি অদ্ভুত কোইন্সিডেন্স না? এবং আসল ব্যাপারটা হচ্ছে যে গল্পের শুরুতে যে ম্যালকম নামক যে সিরিয়াল কিলার বা যে মানসিক রোগীর রেকর্ডিংটা আমরা শুনতে পাচ্ছিলাম, তারও জন্মদিন ঠিক মে মাসের 10 তারিখেই। তো ম্যালকমের সাথে এই হত্যাগুলোর কি কোনো কানেকশন রয়েছে? সেটা তো জানবো। এড তখন এই গোলক দাদাটাকে ঠিক করার চেষ্টা করছে। একটা পাজল তো হয়েছে যেটাকে সলভ করা প্রয়োজন। তাদের জন্মদিনগুলো জাস্ট একই দিনে না, তাদের নামগুলো বড় অদ্ভুত। এই যেমন ল্যারি ওয়াশিংটন, সুজান ক্যারোলিন, প্যারিস নেভেডা, অ্যালিস ইয়র্ক, এড ডাকোটা, প্রত্যেকের নামের যে সারনেমটা রয়েছে সেগুলো এক একটা স্টেটের নাম, রাজ্যের নাম। সো অবভিয়াসলি এরকম নাম তো কারোর হয় না, না? কিছু কি কানেকশন রয়েছে? এড আরো গভীরভাবে ভাবতে থাকে জিনিসগুলোকে নিয়ে, এবং তখনই এড সেই কথাগুলো বলে যেটা সেই মানসিক রোগী অর্থাৎ ম্যালকম রিভার্স গল্পের শুরুতে বলেছিল, সেই টেপ রেকর্ডিং এ যেটা আমরা শুনেছিলাম, যে আমি একজন মানুষের সাথে সাক্ষাৎ করেছিলাম এবং সিঁড়ি বেয়ে যখন উপরে উঠেছিলাম সেখানে সেই মানুষটা ছিল না। আচমকা এডওয়ার্ড সেই ডক্টর মালিকের আওয়াজগুলো শুনতে পাচ্ছে, যে এডওয়ার্ডকে নানান প্রশ্ন করছে এডকে, যে তুমি এখন কি করছো, কোথায় আছো। আর তখনই আমরা এডকে দেখি সেই ডাক্তারের সামনে বসে রয়েছে, পাশে সব উকিলরা বসে রয়েছে, যেখানে এডকে ইন্টারোগেট করা হচ্ছে। তবে ওয়েট, সেখানে এই মানুষগুলো একজন মানসিক রোগী যার নাম ছিল ম্যালকম, তাকে তো প্রশ্ন করছিল। তো এড এখানে কি করছে? ডক্টর মালিক জানায় যে সেই ম্যালকম নামক একজন মানুষ যে 6টা মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, তার একটা রোগ রয়েছে। ছোটবেলায় তার উপর খুব অত্যাচার হয়েছিল, এবং যখন একটা বাচ্চা এরকম কিছু সিভিয়ার ট্রমার মধ্যে দিয়ে যায়, যে তখন তার মাইন্ড ফ্র্যাকচার হয়ে যেতে পারে, ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, এবং সে আলাদা আলাদা কিছু পার্সোনালিটি তৈরি করে নিতে পারে। সেই ম্যালকম এরকমই কিছু পার্সোনালিটি তৈরি করেছে, যার মধ্যে একটা হচ্ছে এডওয়ার্ড। তবে এডওয়ার্ড এই জিনিসটা বিশ্বাসই করতে পারছে না যে সেই ম্যালকম। আর এটাই তো এই রোগের লক্ষণ, যে ম্যালকম একটা সম্পূর্ণ আলাদা পরিচয় নিয়ে রেখেছে, যেটাকে সে আসল মনে করছে। তবে এডওয়ার্ডকে যখন আয়নাটা দেখানো হয়, যখন সে নিজের মুখের জায়গায় ম্যালকমের মুখটা দেখে, তখন সে ভয় পেয়ে যায়। তখন সে বলতে থাকে যে তোমরা আমার সাথে কি করেছো আমার মুখের সাথে। এডওয়ার্ড বলতে থাকে যে আমি গাড়ি চালাচ্ছিলাম, ঝড় বৃষ্টি হচ্ছিল, এবং আমরা একটা মোটেলের মধ্যে ফেসেছিলাম যেখানে অন্যান্য মানুষেরাও ছিল। একটু আগে যে গল্পটা আমরা দেখছিলাম, কোথায় গেল সেই মানুষগুলো তাহলে? যেহেতু ম্যালকমের মাল্টিপল পার্সোনালিটি সিনড্রোম রয়েছে, যে রোগটা রয়েছে, সেই কারণে তার ভেতরে থাকা আলাদা আলাদা পার্সোনালিটিগুলোকে ধ্বংস করা প্রয়োজন। সে এই মুহূর্তে একটা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, এবং এই ডাক্তারই তার ট্রিটমেন্টটা করছে। একটু আগে যে মোটেলটা আমরা দেখেছিলাম যেখানে ম্যালকম ফেসেছিল, ম্যালকম না অ্যাকচুয়ালি এডওয়ার্ড, সে তো নিজেকে এডওয়ার্ড মনে করছে। শুধু এডওয়ার্ড তো সেখানে ছিল না, অন্যান্য বহু চরিত্র ছিল যাদের নামের পাশে এক একটা রাজ্যের নাম ছিল। প্রত্যেকটা কাল্পনিক নাম এবং প্রত্যেকটা কাল্পনিক চরিত্র, যে চরিত্রগুলোকে ম্যালকম তার নিজের মনে তৈরি করেছে। প্রত্যেকটা চরিত্রই ম্যালকমের আলাদা আলাদা পার্সোনালিটি, যাদের মধ্যে সবাই নির্দোষ এবং একজনই দোষী, যে 4 বছর আগে 6টা মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিল। সবাই মনে করে যে সেটা হচ্ছে সেই এডওয়ার্ড, অর্থাৎ ম্যালকমের মধ্যে থাকা আলাদা আর একটা পার্সোনালিটি। এবং এটাই ডক্টর মালিক সেই বাকি মানুষগুলোকে প্রমাণ করার চেষ্টা করছে, যে ম্যালকম সে নিজে থেকে হত্যা করেনি, বরং তার শরীরের উপরে আলাদা একটা পার্সোনালিটি ভর করেছে, যে তাকে দিয়ে এই খারাপ কাজগুলো করিয়েছে। তবে সেই মুহূর্তে এডওয়ার্ড আবার ম্যালকমের শরীরটা টেক ওভার করে, আবার সেই পার্সোনালিটিটা নিয়ে নেয়। আমরা চলে যাই সেই মোটেলে যেখানে এতক্ষণ ধরে এই গল্পটা চলছে, যে সম্পূর্ণ গল্পটা ম্যালকমের মাথার মধ্যে হচ্ছে। প্যারিস নামক সেই মেয়েটা, সে তখন পুলিশের গাড়িটা নিয়ে পালানোর চেষ্টা করে, তবে সে দেখে যে গাড়িটা কেউ স্যাবোটেজ করে রেখেছে, এবং সেই গাড়ির মধ্যে ক্রিমিনালদের 2টো ফাইলস রয়েছে, যেখানে সেই অফিসার রোডস এবং সেই খুনিটা যে মারা গেছে অর্থাৎ রবার্টের ছবি রয়েছে। কথার মানে হচ্ছে যে সেই রবার্ট এবং অফিসার রোডস তারা দুজনই কনভিক্ট। তারপরে ফ্ল্যাশব্যাকের সিনটা আমরা দেখতে পাই যে আসলে কি ঘটেছিল। একজন পুলিশ 2জন ক্রিমিনালকে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে, আর তখনই রোডস তার নিজের কাছে একটা ছোট শিব লুকিয়ে রেখেছিল, একটা ছুরি, যেটা দিয়ে সে সেই গাড়ির পুলিশ ড্রাইভারটাকে আঘাত করে। গাড়িটা ডিসব্যালেন্স হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই 2 ক্রিমিনাল গাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। তারা পালায়নি, বরং রোডস সে পুলিশটার ড্রেসটা পরে নেয়, সে ছদ্মবেশ নিয়ে নেয়। আর সেই কারণেই তো দেখেছিলাম তার গেঞ্জির পিছন সাইডটা একটা ফুটো মতন রয়েছে, একটা ক্ষত দাগ মতন ছিল। যাই হোক, প্যারিস তো সত্যটা জেনে গেছে। সেই গাড়ির ট্রাঙ্কের মধ্যে সেই পুলিশ অফিসারের লাশটাও সে দেখতে পায়। সে পালানোর চেষ্টা করে, অন্যদিকে রোডস সে তো বুঝে গেছে যে সে ফেসে গেছে, প্যারিসকে তো সে পালাতে দেবে না। প্যারিসকে বাঁচাতে তখন ল্যারি চলে আসে, সেই কেয়ারটেকার। তবে ল্যারি ব্যর্থ হয়, রোডস ল্যারিকে গুলি মেরে হত্যা করে দেয়।
তারপরে ফাইনালি রোডস এডের মুখোমুখি হয়। এডের কাছেও বন্দুক ছিল, তার পার্সোনাল গান। তারা দুজন একে অপরকে গুলি চালায় এবং যেটাতে তারা দুজনেই ঘায়েল হয় এবং ফাইনালি রোডস তো মারা যায় এবং এডওয়ার্ড সেও মারা যায়। বাকি থাকে একজনই, সেটা হচ্ছে প্যারিস। অর্থাৎ ম্যালকমের মধ্যে এখন একটাই পার্সোনালিটি বেঁচে রয়েছে, সেটা হচ্ছে প্যারিস। এবং যে হস্টাইল পার্সোনালিটি ছিল, যে সবাইকে খুন করেছিল, অর্থাৎ এডওয়ার্ড, সে মারা গেছে। ম্যালকম এখন ফ্রেশ, এখন বলা যেতে পারে যে সে নির্দোষ এবং এবার তার চিকিৎসা করা যেতে পারে। ডক্টর মালিক ফাইনালি সেই জাজদের সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেইন করতে পেরেছে এবং তারা বুঝেও গেছে যে ম্যালকম নির্দোষ এবং তার মৃত্যুদণ্ডটা স্থগিত করে দেওয়া হয় এবং তার ফার্দার চিকিৎসার জন্য প্রসিড করা হয়। ম্যালকমের সেই পার্সোনালিটি অর্থাৎ প্যারিস, যে ফাইনালি তার নিজের বাসস্থানে ফিরে গেছে, সেই ফ্লোরিডাতে একটা অরেঞ্জের বাগান রয়েছে তার, যেখানে সে কাজ করছে। সবকিছু এখন নর্মাল, একটা হ্যাপি লাইফ, এমনটাই তো মনে হচ্ছিল। সে যখন মাটি খুঁড়ছিল, সেখানে সে আর একটা চাবি লক্ষ্য করতে পারে, যেটাতে 1 লেখা রয়েছে। অর্থাৎ এই হত্যা লীলার গল্প এখনো শেষ হয়নি। তাহলে বাকি কে থেকে গেল? টিমি নামক সে বাচ্চা ছেলেটার কথা মনে আছে তো? প্রত্যেকটা পিক টাইমে সে আচমকা গায়েব হয়ে যাচ্ছিল। ম্যালকমের স্টোরি যদি আমরা দেখি, তো এই সবকিছু শুরু হয়েছিল তার ছোটবেলা থেকে, যখন তার মা তাকে অ্যাব্যান্ডন করে ছেড়ে দিয়ে চলে গেছিল এবং ছোটবেলা থেকেই তার মাইন্ডটা ফ্র্যাকচার হয়ে গেছিল এবং তার মধ্যে একটা আলাদা পার্সোনালিটি তৈরি হয়েছিল। এবং ম্যালকমের মধ্যে যে টিমি নামক এই পার্সোনালিটিটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি ম্যালকম নিজেই। এই গল্পের টিমির যে ব্যাক স্টোরিটা বলা হয়েছে, এটাও সেম, যে তার পিতা তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, জর্জ তার সৎ পিতা ছিল যে তাকে দত্তক নিয়েছে, তো কাইন্ড অফ সেম একটা স্টোরি। এবং এতক্ষণ ধরে যে যতগুলো হত্যা, সবকিছু টিমি করেছে। তার এই লিস্টে লাস্ট একজনই বাকি ছিল, সেটা হচ্ছে প্যারিস, যাকে টিমি হত্যা করে দেয়। অর্থাৎ ম্যালকমের মধ্যে থাকা সেই ভালো পার্সোনালিটি সে মারা যায়। ম্যালকমকে আমরা অদ্ভুত রূপে দেখতে পারি, যেন সে অসুস্থ, এবং ডক্টর মালিক সেই জিনিসটা বোঝার চেষ্টা করে যে ম্যালকমের আবার কি হলো, কি সমস্যা হয়েছে। আর তখনই ম্যালকম তার হ্যান্ডকাফ দিয়ে ডক্টর মালিকের গলাটা চেপে ধরে, কারণ ম্যালকমের মধ্যে এখন একটাই পরিচয় বিরাজ করছে, সেটা হচ্ছে সেই টিমি। সে ডক্টর মালিকের গলাটা চেপে ধরে এবং আমরা দেখি যে সেই পুলিশের গাড়িটা ডানদিক বাদিক হয়ে ডিসব্যালেন্স হয়ে যায়। কি হয় সেটা আমরা দেখতে পারি না। আদৌ কি ম্যালকমকে তারা ধরতে পেরেছে, নাকি ম্যালকম আবারও সফল হয়েছে তাদেরকে হত্যা করে সেখান থেকে পালাতে, সেই উত্তর তো আমরা পাই না। তবে ম্যালকম রোগী হলেও তার ভেতরে থাকা টিমি নামক এই চরিত্রটা, এই পার্সোনালিটিটা খুব চমৎকার চালাকির পরিচয় দিয়েছে। সেই সময় জাগ্রত হয়েছে যখন তার প্রয়োজন ছিল। অফকোর্স এই টাইপের সিনেমার কোনো হ্যাপি এন্ডিং তো হয় না, কোনো সাইকোলজিক্যাল থ্রিলারের আপনি সচরাচর হ্যাপি এন্ডিং তো পাবেন না। কারণ যখন কোনো জঘন্য ক্রাইমে মানুষের মাথা ইনভলভ হয় বা কোনো না কোনোভাবে মানসিক রোগ ইনভলভ হয়, তো সেটা অত সহজে তো যাওয়ার নয়। তবে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনাদের মধ্যে এরকম কিছু স্প্লিট পার্সোনালিটি থাকতো, যে আপনারা প্রচণ্ড ভালো মানুষ হয়ে আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে খুশি করে দিতেন, তাহলে কতই না ভালো হতো। তবে সেই সুদিন কি আর আসে রে পাগলা? আর কি, এই দুঃখ নিয়েই আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো ডিসক্রিপশনে রাখছি, চাইলে ফলো করতে আমাকে একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।